বাংলাদেশ তার অর্থনৈতিক ভবিষ্যৎকে একদম নতুন করে সাজানোর পথে হাঁটছে। বিশ্ব বাণিজ্যের মঞ্চে একটি প্রভাবশালী শক্তি হয়ে ওঠার এই যে বিশাল এক পরিকল্পনা, চলুন আজ আমরা এর গভীরে যাই। দেখুন, স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বাংলাদেশ সফলভাবে বেরিয়ে এসেছে। এটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত। এর মানে হল দেশটা এখন বিশ্ব অর্থনীতিতে নিজের জায়গা আরও শক্ত করে নেওয়ার জন্য পুরোপুরি তৈরি। কিন্তু প্রশ্নটা হলো, এটা হবে কিভাবে? একটা দেশ চাইলেই তো আর বিশ্ব বাণিজ্যে পাওয়ার হাউস হয়ে যেতে পারে না, তাই না? এর জন্য দরকার একটা নিখুঁত পরিকল্পনা, একটা ব্লুপ্রিন্ট। চলুন সেই নীল নকশার খুঁটিনাটিগুলোই আজ একটু তলিয়ে দেখা যাক। তো প্রথমেই জেনে নেওয়া যাক, এই যে এত বড় একটা কর্মযজ্ঞ, এর পেছনের মূল চালিকা শক্তিটা আসলে কি। আর সেটা হলো দেশের একটা দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য। সরকারের নতুন রপ্তানি নীতিতে এই লক্ষ্যটা একদম স্পষ্ট করে বলে দেওয়া আছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটা উন্নত, সমৃদ্ধ আর উচ্চ আয়ের দেশ। এটা শুধু একটা স্বপ্ন না, এটা একটা সুচিন্তিত পরিকল্পনা যা দেশের পুরো বাণিজ্য নীতিকে এখন পথ দেখাচ্ছে। কিন্তু এই বিশাল লক্ষ্যে পৌঁছানোর পথে সবচাইতে বড় চ্যালেঞ্জটা কোথায়? চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। এখানেই কিন্তু দেশের অর্থনীতির মূল ভিত্তি নিয়ে একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে। ছবিটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, তাই না? দেশের মোট রপ্তানি আয়ের ৮০% বেশি আসছে মাত্র একটা খাত থেকে, তৈরি পোশাক বা আরএমজি। একদিকে এটা আমাদের অনেক বড় শক্তি, কিন্তু অন্যদিকে এটাই আমাদের সবচাইতে বড় দুর্বলতার জায়গা। কেন? এটা একটা বড় বাজি। ভাবুন একবার, একটা খাতের উপর এতটা নির্ভরতা অর্থনীতিকে কতটা ঝুঁকিপূর্ণ করে তোলে। ধরুন কোনো আন্তর্জাতিক সংকট আসলো, বা কোনো বড় দেশ হঠাৎ করে শুল্ক বাড়িয়ে দিল, কিংবা বিশ্ববাজারে পোশাকের চাহিদা একটু কমে গেল, ব্যাস পুরো অর্থনীতিতেই কিন্তু একটা বড় ধাক্কা লাগতে পারে। তো এই ঝুঁকিটা সামলানোর জন্যই বাংলাদেশ একটা বহুমুখী সমাধান বের করেছে। এই পুরো কৌশলটা দাঁড়িয়ে আছে মূলত ৩টা পিলারের ওপর। এই ৩টা স্তম্ভ কি কি? প্রথমত, একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো। দ্বিতীয়ত, বেসরকারি খাতকে বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য তৈরি করা। আর তৃতীয়ত, আধুনিক অবকাঠামো আর লজিস্টিক্স। চলুন একটা একটা করে দেখি। প্রাতিষ্ঠানিক কাঠামোর একেবারে কেন্দ্রে আছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি। এই সংস্থাটাই আসলে পুরো দেশের রপ্তানির বিষয়গুলো দেখে। মানে কোন দেশে মেলায় অংশ নিতে হবে, কোথায় নতুন বাজার খোঁজা যেতে পারে, এই সব কৌশলগত কাজগুলো এরাই সামলায়। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও কিন্তু এখানে দারুণ একটা ভূমিকা রাখছে। ওরাই ছোট আর মাঝারি ব্যবসায়ীদের সাহায্য করছে আন্তর্জাতিক বাজারের নিয়মকানুন বুঝতে, বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে, মানে একটা ব্রিজ হিসাবে কাজ করছে। আচ্ছা, এবার আসা যাক সবচাইতে ইন্টারেস্টিং পার্টে। এই কৌশলের মূল লক্ষ্য কিন্তু শুধু পুরনো ব্যবস্থাকে ঠিকঠাক করা নয়, আসল খেলাটা হলো প্রচলিত গণ্ডির বাইরে যাওয়া, নতুন পণ্য আর নতুন পার্টনার খুঁজে বের করা। এখানেই কিন্তু মূল পরিবর্তনটা চোখে পড়ে। ফোকাসটা এখন পুরোপুরি বদলে যাচ্ছে। তৈরি পোশাক তো আছেই, তার পাশাপাশি এখন জোর দেয়া হচ্ছে ফার্মাসিউটিক্যালস, চামড়া, সিরামিক্সের মতো খাতগুলোতে। আর বাজারের ক্ষেত্রেও ইউরোপ আমেরিকার বাইরে গিয়ে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার মতো একদম নতুন নতুন দিগন্ত খোঁজা হচ্ছে। আর এর একটা দারুণ প্রমাণ কিন্তু আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি ব্রাজিলের সাথে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে। গত কয়েক বছরেই দুই দেশের মধ্যে বাণিজ্য ২ থেকে ৩ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। এটা থেকেই বোঝা যায় নতুন বাজার খোঁজার এই কৌশলটা আসলেই কাজ করছে। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এই যে নতুন পার্টনারশিপ, এটা শুধু পণ্য কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নেই। এর মাধ্যমে দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আসছে, সাথে আসছে নতুন নতুন প্রযুক্তি, যা আমাদের দেশের শিল্পকে আরও আধুনিক করে তুলছে। তবে হ্যাঁ, এই সব বড় বড় পরিকল্পনা বাস্তবে রূপ দিতে গেলে যা সবচেয়ে বেশি দরকার তা হল বিশ্বমানের অবকাঠামো। বাংলাদেশকে একটা আঞ্চলিক ট্রেড হাবে পরিণত করতে কী ধরনের বিশাল সব প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, চলুন দেখা যাক। শুধু একটা উদাহরণ দিই, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এর বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষমতা হবে প্রায় 2.8 মিলিয়ন টিইউ। সংখ্যাটা একবার ভাবুন।
এই একটা প্রজেক্টের স্কেলই বুঝিয়ে দেয় পরিকল্পনাটা কতটা বড়। আর অর্থনীতিতে এর প্রভাব? ধারণা করা হচ্ছে এই বন্দরটা পুরোপুরি চালু হলে দেশের জিডিপি প্রবৃদ্ধিতে এটা এটাই প্রায় 2 থেকে 3% অবদান রাখবে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। অবশ্যই 2041 সাল পর্যন্ত এই লম্বা রাস্তাটা একদম ফুলের বিছানো হবে না। একটা বাস্তবসম্মত চিত্র পেতে হলে পথের কাঁটাগুলোকেও আমাদের দেখতে হবে। রপ্তানিকারকদের কিন্তু এখনও বেশ কিছু বড় চ্যালেঞ্জ সামলাতে হয়, যেমন জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া, কিছু জায়গায় এখনও অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়ে গেছে, আবার বড় বাজারগুলোতে হুট করে শুল্ক বসিয়ে দেওয়ার মতো বাধাও আসে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই চ্যালেঞ্জগুলোই কিন্তু আবার নতুন নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। এগুলোই আমাদের বাধ্য করছে আরও ইনোভেটিভ হতে, পণ্যের মান আরও বাড়াতে আর নতুন নতুন বাজার খুঁজতে। বাধাগুলোই যেন নতুন পথের দিশা দেখাচ্ছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? চলুন বাংলাদেশের এই বৈশ্বিক যাত্রার একটা ফাইনাল সামারি দেখে নেওয়া যাক। এই টাইমলাইনটা পুরো বিষয়টাকে এক সুতোয় গেঁথে ফেলে। দেখুন, যাত্রাটা শুরু হয়েছে এলডিসি থেকে উত্তরণের মধ্যে দিয়ে। এর পরের ধাপ হল নতুন রপ্তানি নীতির সফল বাস্তবায়ন, আর চূড়ান্ত লক্ষ্য 2041 সালে একটি উন্নত ও উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া। আর এখানেই আমরা একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। বিশ্বজুড়ে সাপ্লাই চেইন যখন প্রতিনিয়ত ওলটপালট হচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশের এই সুচিন্তিত বহুমুখী পরিকল্পনাটা কি অন্য উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য একটা নতুন মডেল হয়ে উঠতে পারে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।